লাইভে আছি, একটু অপেক্ষা করুন, সমস্ত বিষয় জানিয়ে দিচ্ছি। হ্যাঁ আসছি, একটু 2 সেকেন্ড, একটু পরে কথা বলছি আমি, একটু ওয়েট করুন। লাইভে যারা আছেন একটু ওয়েট করুন। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? যারা এখন লাইভে আছেন আমার সঙ্গে কাইন্ডলি একটু জানান শোনা যাচ্ছে কি। ভয়েসটা কি ক্লিয়ার আসছে? কথাগুলো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আজকে যে অর্ডার কপি, সেখানে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে বিচারপতিরা যখন অর্ডার কপি বিষয়ে আলোচনা করছিলেন প্রাথমিকভাবে, তখন সবথেকে যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন সেটা হলো এই মুহূর্তে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেই রিক্রুটমেন্ট প্রসেস পশ্চিমবঙ্গে মূলত বন্ধ, এবং বিগত বেশ কয়েক বছর যাবৎ কোনো রিক্রুটমেন্ট না হওয়ার ফলে মূলত এডুকেশন সিস্টেম নষ্ট হচ্ছে বলা যায় একরকম। বা সাধারণত চাকরি পায়নি ইস্যুটা নয়, ইস্যুটা হলো হাজার হাজার এবং লাখো লাখো বাচ্চা স্কুলে যারা এই প্রবলেমটা সাফার করছে, যার কারণে বিশেষত রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা আমরা বলি, সেই অ্যাক্টের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে চেয়েছেন। এবং তিনি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে রিক্রুটমেন্টের পক্ষে অর্ডার, কিন্তু একটা বিষয় ক্লিয়ার করার আছে, সেটা হলো এই অর্ডারে একটা বিষয় এখনো পর্যন্ত পরিষ্কার, যতক্ষণ পর্যন্ত না অর্ডার কপি হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত পরিষ্কার নয়। সেটা হলো বিচারপতি যে 600, আপনারা জানেন যে 663 চাকরি প্রার্থী যাদেরকে বিভিন্ন ওএমআর ইস্যুকে সামনে রেখে বা ওএমআর ইস্যুটাকে দেখিয়ে যাদেরকে প্যানেলে নট ইন দ্য লিস্ট করে রাখা হয়েছিল, বিচারপতি মূলত যেহেতু অন্যান্য বিষয়গুলো অর্থাৎ 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এটা আমি যদিও উনি মুখে উচ্চারণ করেননি, প্রত্যেকটা বিষয় বা ওএমআর রিলেটেড ইস্যুগুলো যেহেতু স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট দেখছে এবং এখনো পর্যন্ত ফাইনাল জাজমেন্ট হয়নি, যার কারণে যতজন এখনো পর্যন্ত ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট প্যানেলের বাইরে রয়েছেন অর্থাৎ নট ইন দ্য লিস্ট হয়ে আছেন, আমরা এর আগে বারংবার বলেছি যে বিভিন্ন রকম ওএমআর সমস্যা ছিল, সেই ওএমআর সমস্যার কারণে যাদেরকে মূলত 1463 জনকে বাদ দেওয়া হয়েছিল, পরে আবার তাদের 900 সামথিং ইনক্লুড করা হয়েছে, 674, 500 দিয়ে 663 মতো, 652 মতো এখনো পর্যন্ত বাইরে ছিল। সেই সমস্ত ক্যান্ডিডেট যারা বাইরে ছিল, মানে এক কথায় ওএমআর রিচেক, ওএমআর রিএভ্যালুয়েশন বা যাই বলি না কেন ভেরিফিকেশন, এই পর্বটাকে বিচারপতিরা অ্যাকসেপ্ট করেননি। অর্থাৎ যে ই মার্কশিট ছিল সেই ই মার্কশিটটাকেই ভ্যালিড করে বা গুরুত্ব দিয়ে যে নাম্বার ছিল তার ভিত্তিতে যারা এখনো পর্যন্ত প্যানেলের বাইরে রয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটকে প্যানেলের মধ্যে নিয়ে আবার নতুন করে প্যানেল সাজিয়ে, অর্থাৎ যে কাউন্সিলিং আমাদের হয়ে গেছিল সেই কাউন্সিলিংটা মূলত আর এই অর্ডারের ফলে কোনো মূল্য রইল না বলাই যেতে পারে। এবং এই বিষয়টাই কল্যাণবাবু একাধিকবার জাজ সাহেবকে বোঝানোর চেষ্টা করেন যে 633 এখনো পর্যন্ত প্যানেলের বাইরে রয়েছে, স্বাভাবিকভাবে তারা ব্যতীত বাকি কিন্তু এম প্যানেল এবং ওয়েট লিস্ট করে তাদের কাউন্সিলিং পর্যন্ত একটা পর্ব শেষ হয়ে গেছে। সুতরাং আবার পুনরায় কাউন্সিলিং তাদেরকেও করাতে হবে না
যে যাদের কাউন্সিলিং অলরেডি হয়েছিল তাদেরকে বাদ রেখে বাকি যারা আসলো তাদেরকে নিয়ে আবার নতুনভাবে করতে হবে। এই বিষয়টা ক্লিয়ার করার সময় জাজ সাহেব বলেন যে 4 সপ্তাহের মধ্যে, আগামী 4 সপ্তাহের মধ্যে টাইম বেঁধে দেন যে আগামী 4 সপ্তাহের মধ্যে তাদেরকে, অর্থাৎ যারা এখনো পর্যন্ত নট ইন দ্য লিস্ট হয়ে আছে সেই নট ইন দ্য লিস্ট ক্যান্ডিডেটদেরকে ইন দ্য লিস্ট করে আবার প্যানেলটাকে সাজিয়ে এমপ্যানেল ওয়েট লিস্ট বানিয়ে কাউন্সিলিং করা। তো এই বিষয়টা নিয়ে আরও মানে জাজমেন্ট কপিটায় আরও ক্লিয়ারভাবে, যদিও এই বিষয়টা লাস্ট টাইমে কল্যাণবাবু বারবার বোঝানোর চেষ্টা করেন যে ম্যাক্সিমাম প্রায় 9000 সামথিং ক্যান্ডিডেট যাদের কাউন্সিলিং হয়ে গেছে, এই অল্প কিছু যারা 600 সামথিং 633 জন মতো ইনক্লুড হচ্ছে তাদের জন্য পুরো প্যানেলটা আবার রিকাস্ট না করে যদি তাদেরকেই বাকি যে ভ্যাকেন্সি আছে সেখানে কোনো রকম কোনো ব্যবস্থা করা যায় বা কিছু একটা। তো এই বিষয়টা বলার পরও জাজ সাহেব বলেন যে সেটা বিষয়টা আপনাদের অনেকটাই আপনাদের উপর নির্ভর করছে এবং তার সঙ্গে সঙ্গে অর্ডার কপি যেটা আছে সেই অর্ডার কপি আপলোড হওয়ার পর এই বিষয়টা পূর্ণ ক্লিয়ার হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যত মানে আমরা একটু ওয়েট করব যে অর্ডার কপিটা অফিসিয়াল ওয়েবসাইটে এসে যাক, সেই অর্ডার কপির ভিত্তিতে কিভাবে জাজমেন্টটাকে সাজিয়েছেন মূলত কাউন্সিলিং এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে সেগুলা বলা যেতে পারে। আর দ্বিতীয় কথা হলো যে রিজার্ভেশন রুলসের কথা আমি বারবার আপনাদেরকে এর আগেও বলেছি এবং চ্যালেঞ্জ করে বলেছি যে না, রিজার্ভেশন রুলস ওটা নয়। সেই রিজার্ভেশন রুলসেই এখনো পর্যন্ত বিচারপতিরা সিলমোহর দিয়েছেন যে না, মাইগ্রেশনটা যখন মেরিট যাচাই হচ্ছে, অর্থাৎ প্রথম পর্বে যখন ইন্টারভিউ কল হচ্ছে তখন থেকেই মাইগ্রেশন ওপেন থাকবে। সুতরাং যে জেনারেলের কাট অফকে ক্লিয়ার করতে পারবে সে স্বাভাবিকভাবে জেনারেল যেতে পারবে। অতএব এই বিষয়টা নিয়ে আর বিন্দু বিসর্গ বিবেচনার কোনো জায়গা রইল না। আর তৃতীয় পার্ট যেটা ভ্যাকেন্সি বিষয় নিয়ে এখনো পর্যন্ত উনি জাজমেন্ট কপি থেকে মূলত মৌখিকভাবে যে জাজমেন্ট কপি উনি যে অংশগুলো পড়েছেন বিশেষত তার মধ্যে এই পার্টটা ছিল না। সুতরাং যে 3টে পার্ট নিয়ে আমাদের আলোচ্য বিষয় ছিল, একটা হলো ওয়েমার, 2 রিজার্ভেশন, 3 ভ্যাকেন্সি। রিজার্ভেশন যে প্রসেস স্কুল সার্ভিস কমিশন মেনটেন করেছে বা যেই প্রসেসে স্কুল সার্ভিস কমিশন রিজার্ভেশন রুলসকে মেনে কাজ করেছে সেটাকেই ফাইনাল এবং সেটাই মানে বলবৎ থাকবে, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় হলো ওএমআর রিচেক প্রসেসটাকে উনি মূলত ক্যান্সেল করেছেন। একরকমভাবে বলা যায় যে যারাই ইন্টারভিউ ফেস করেছেন তারা যারা এখনো পর্যন্ত নট ইন দ্য লিস্ট হয়ে আছেন, ওএমআর ডিফেস বা ওএমআর ম্যানিপুলেশন বা ওএমআর রিলেটেড ইস্যুকে সামনে রেখে তাদের সমস্ত ক্যান্ডিডেটগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এইখানে আমি একটা মূলত আপনাদেরকে মানে অ্যাডিশনাল একটা বিষয় অ্যাড করতে চাইব। যেহেতু 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি মামলা, দেখুন সেখানে সাদা খাতা রয়েছে বা সেখানে অন্যান্য ওএমআর রিলেটেড ইস্যু রয়েছে, কিন্তু সেই ওএমআর রিলেটেড ইস্যুগুলো যেহেতু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্টে আসতে পারেননি, তাই আমার মনে হয় এই অ্যাঙ্গেল থেকে ভেবেই বা এই জায়গাটাকে গুরুত্ব দিয়েই হয়তো বিচারপতিরা ওএমআর ইস্যুটাকে স্কিপ করে যাওয়ার চেষ্টা করেছেন। তো যাই হোক, এই হলো টোটাল জাজমেন্ট। বাকি আপনারা সময়ের নিরিখে আরও বিস্তারিত জানতে পারবেন। যারা আজ মানে হাইকোর্টে প্রেজেন্ট ছিলেন এবং ছিলেন না, সবাইকে আবারও একবার অবগত করে রাখি যে 3টে বিষয় নিয়ে যে জাজমেন্ট আসার কথা ছিল সেই 3টে ইস্যুতে ভ্যাকেন্সি ইস্যুটা মূলত বিচারপতিরা, হ্যাঁ দাদা প্রশ্ন করেছে প্যারাটিচার কোনো বিষয় নয়, ওটা প্রসেস শুরু হলেই ইনক্লুড যেমন হবে তেমন হবে। তো এখন যে বিষয়টা হলো যে কাউন্সিলিং যে প্রসেসটা হয়েছিল সেই কাউন্সিলিং প্রসেসটাকে ক্যান্সেল করা হয়েছে। আক্ষরিকভাবে যদি আমি বলতে যাই তাহলে ক্যান্সেল একরকম বলতে পারবো যে কাউন্সিলিং প্রক্রিয়াটাকে ক্যান্সেল করে, অর্থাৎ যারা এখনো পর্যন্ত মেরিটে বাইরে রয়েছেন, নট ইন দ্য লিস্ট হয়ে আছেন, সেই 633 জন ক্যান্ডিডেটকে ইনক্লুড করে টোটাল প্যানেলটাকে রিকাস্ট করে আবার এমপ্যানেল ওয়েট লিস্ট বানিয়ে তার নিরিখে নতুন করে কাউন্সিলিং করার অর্ডার হয়েছে। এই হলো বিষয়। বাকি অর্ডার কপি আসুক, বাকি আপনারা দেখে নিতে পারবেন। এখন বিষয় হলো লেন্দি প্রসেস, আবার আরও একটু সময়, কারণ ওই 600 জনকে নিয়ে হয়তো প্যানেল প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনের হয়তো 2 দিন সময় লাগবে না, সেটা বিষয় নয়। কিন্তু আবার কাউন্সিলিং যদি করার প্রসঙ্গ আসে তাহলে আবার একটা
একটা লেন্দি প্রসেসের দিকে যাওয়া। তো আরও একটা বিষয় এই মুহূর্তে ক্যাভিয়েট করে রাখার কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে জানালেন যে ক্যাভিয়েট করে রাখছি বা রাখতে হবে আমাদেরকে, কারণ হাইকোর্ট দীর্ঘদিন পর, মানে হাইকোর্ট মূলত কয়েক বছর পর একটা অর্ডার এসছে যেখানে রিক্রুটমেন্ট করুন, চাকরি প্রার্থী শুধু নয় বরং যারা এডুকেশন সিস্টেমটাকে সাফার করছে, সিস্টেমের মধ্যে পড়ে যারা সাফারার, অর্থাৎ সেই কচি কাঁচা বাচ্চারা, যেটা আমরা বারবার বলে থাকি যে সব থেকে বেশি সাফার করছে এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ একদম ক্লাস 5 থেকে 8 পর্যন্ত। এটা আমাদের কনস্টিটিউশনাল যে রাইটস, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারের জায়গাটা খর্ব হচ্ছে কোথাও। সেই জায়গা থেকে নিয়োগ প্রক্রিয়াটাকে সচল রাখুন এবং স্কুলে শিক্ষক যাক, এই অর্ডারটাই কিন্তু বিচারপতি করতে চেয়েছেন। তো সেই জায়গা থেকে অনেকে বলছে 1463 কেন? 1463-র মধ্যে অলরেডি 633 এখনো পর্যন্ত নট ইন দ্য লিস্ট ছিল, বাকিগুলো অলরেডি চলে এসছে। তো এই 633 যারা এখনো বাইরে রয়েছে তাদেরকে নেওয়ার বিষয়ে উনি কেন নিয়েছেন সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার বা ওনারা ভালো বোঝেন। কিন্তু আমি যেটা অবজারভেশন করতে পারছি বা আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু এই ওএমআর রিলেটেড ইস্যুগুলো এখনো পর্যন্ত সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্ট, আবার স্পেশাল বেঞ্চ হয়ে আবার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চে মামলা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতিরা হয়তো এখনই ওএমআর রিলেটেড ইস্যু নিয়ে লাল কালি দিতে চাননি বা এই জায়গাটা হয়তো ওনারা অ্যাভয়েড করে গেছেন, যার কারণে বলটা ঠেলে দিয়েছেন সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতে। যখন যা হবে ওটা বিষয়টা আলাদা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারির যে বিষয় সেটা নিয়ে ওই 633কে ইনক্লুড করে আবার নতুন করে প্যানেল করে কাউন্সিলিং করতে হবে। এটাই মূলত আজকের ফাইনাল অর্ডার। আর 4 সপ্তাহ সময় স্কুল সার্ভিস কমিশনকে বেঁধে দিয়েছেন বলবো না, কারণ আমরাও দেখেছি 2021 সালে 20তে মৌসুমী ভট্টাচার্য মহাশয়া তিনি জুলাই মাসের 31শে জুলাই টাইম ডেট বেঁধে দিয়েছিলেন, তা সত্ত্বেও কিন্তু সেই সময়ের মধ্যে হয়নি। আজ 2024 এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে 4 সপ্তাহ স্কুল সার্ভিস কমিশনকে সময় দিয়েছেন যে আপনারা এই 4 সপ্তাহের মধ্যে প্যানেলটা আবার রিকাস্ট করে প্রকাশ করে কাউন্সিলিং পর্ব করুন। তো সেই জায়গায় এখন স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কথা বলার সময় যে ওনারা যত দ্রুত সম্ভব অর্ডার কপিটা আপলোড হয়ে গেলেই অর্ডার কপিটা দেখেই অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন যে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে উনি বাকি বিষয়টা অর্ডার কপির নিরিখে উনি কিন্তু অর্ডার কপিকে মান্যতা দিয়ে সম্মুখের সারিতে এগিয়ে নিয়ে যাবেন। আর স্কুল সার্ভিস কমিশন ক্যাভিয়েট করছে, যতটুকু আমি কালকে রাত্রেও চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলে জেনেছি, আজকে কল্যাণবাবু নিজে বললেন যে আমি থার্ড পার্টি, যেহেতু আমি নিজেও থার্ড পার্টি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তরফ থেকে ক্যাভিয়েট হবে। অপরদিকে আমি নিজে ব্যক্তিগতভাবে ক্যাভিয়েট করার কথা অলরেডি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট হোক, চাকরি পাক, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, এটাই হলো জাজমেন্ট। বাকি বিস্তারিত পরে আলোচনা করা যাবে। আজ এই পর্যন্তই হাইকোর্ট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন যেমন ইনফরমেশন আসতে থাকবে জানিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।